নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি একটি গল্প তোমাদের শোনাতে এসেছি। নাম ব্রহ্মডাঙ্গার মাঠ। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। আমি তোমাদের যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14-15-র বেশি নয়, মানে অনেক অনেক বছর আগে। মাকড়দার কাছেই আছে ঝাপড়দা। নামটা শুনলেই তখন যেন হাসি পেত। তা সেই ঝাপড়দাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ক্যাবা। ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা সেটা জানি না, ওই নামেই তাকে ডাকতো সবাই। তা সেই বন্ধুটি বেঙ্গরপাড়ার মুড়িওলি মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয়। সে যাই হোক, একদিন ক্যাবা আমাদের ধরে বসলো 2-1 দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করতে পারলাম না। গোরা, আমি আর পল্টন তিনজনই লাফিয়ে উঠলাম। যেহেতু মুড়িওলি মাসির বোন বউ, তাই বাড়িতেও কেউ এই যাওয়া ব্যাপারে আপত্তি করল না। মুড়িওলি মাসির বাড়ি নারনায়, ক্যাবারদের দক্ষিণ ঝাপড়দায়। আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্বও বেশি নয়। একদিন সকালে ক্যাবার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা দেড়েকের জার্নির পর ডোমজুরে এসে নামলাম। ডোমজুর তখন এত উন্নত ছিল না। চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এইখান থেকে দক্ষিণ ঝাপড়দা হয়ে একটি বনপথ সোজা চলে গেছে নারনার দিকে। নারনার পঞ্চানন্দ হলেন অত্যন্ত জাগ্রত। যাই হোক, সেই পথ ধরে একসময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছলাম আমরা। সেখানে অনেক সুপ্রাচীন বট ও অশোকের সমারোহ দেখে একটু ভয়ও পেয়ে গেলাম। তারই মাঝে বহু দিনের পুরনো একটি ভগ্ন দশাপ্রাপ্ত বাড়িতে এসে ঢুকলাম। ক্যাবা বলল, এই আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুক শুকিয়ে গেল। এ তো ভূতের বাড়ি। এই বাড়িতে কোনো মানুষ বাস করে? বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে। কোথাও জোরে একটু শব্দ হলেও বোধহয় এই বাড়িটা ভেঙে পড়বে। এই বাড়ির দোতলায় একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব দেখে শুনে গোরা বলল, খুব জোর একটা রাত, আর বেশি নয়, কাল সকাল হলেই পালাবো আমি। পল্টন বলল, এই নিঘাত ভুতুরে বাড়ি, আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো কি বলেছে? আমি বললাম, তার চেয়েও বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা পিছে। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেককালের একটা পুরনো পালিশ ওঠা ভাঙা খাট ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেলচিটে বালিশ আর চটের উপর ছেঁড়া কাঁথা বিছানো গদি। এই বিছানায় শুতে হবে ভেবেও যেন গা গুলিয়ে উঠল। একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখা। ক্যাবার মা বললেন, গরিবের বাড়িতে কেউ তো আসে না বাবা, তোমরা এসেছো বলে খুব আনন্দ হচ্ছে আমার। আমাদের ঘর তোর ভালো নয়, বিছানাপত্রও ভালো নেই, খুব কষ্ট হবে তোমাদের। ক্যাবার মায়ের আন্তরিকতাপূর্ণ কথা শুনে মনটা আমাদের ভরে গেল। সত্যি স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, ও আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাবার মা বললেন, যাও কুয়াতলায় গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি। আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো। আমরাও জল খরচ করতে লাগলাম। তারপর গামছায় মুখ হাত মুছে ঘরে আসতেই ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেঝে আসন পেতে বসিয়ে গরম গরম লুচি, আলু ভাজা, বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেগুলো।
খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন ও বড় বড় গাছ চারিদিকে যে মনে হলো এর পত্রছায়া ভেদ করে সূর্যের আলো বোধ হয় কারো ঘরে কখনো ঢোকে না, দিনমানেও তাই অন্ধকার। তা সে যাই হোক, এইভাবে আমরা সারা গ্রাম তোলপাড় করে একসময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা খুব জমজমাট। চাঁপাডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখন তার দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরেই হুইসেল দিয়ে নড়ে চড়ে উঠল ট্রেনটা, আর তার একটু পরেই চারিদিক থেকে রব উঠে গেল, গেল গেল গেল। কি ব্যাপার? না, স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা। অমনি ছোট 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 অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল। তাদেরই অনেকে ছিটকে ছুটকে পড়ায় লেগেছে খুব। বাকি যারা, তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি, বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের উপর তুলে বসানোর জন্য। একটা বোকা পাঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে, মুন্ডু আর একদিকে হয়ে গেছে। যাই হোক, প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া 2-3টে বগিকে ঠিকভাবে বসানো হলো। আবার লড়ে উঠল ট্রেন। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্ন ভোজন। কাঁসার থালায় মোটা চালের ভাত, বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এছাড়া শাক ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পোস্ত চচ্চড়ি, শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই। সময়টা তখন গরমের দিন, বৈশাখ মাস। আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝের মাদুর পেতেই আমরা শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে কত গল্পই না হলো আমাদের। বেশি গল্প করতে লাগলাম ট্রেন উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে। ভাগ্যে বগিগুলো সব কাত হয়েছিল, না হলে কেউ না কেউ মরতই। পল্টন বলল, রেল দুর্ঘটনায় মরলেই লোকগুলো সব ভূত হতো। ওরা বলল, তা কেন হবে, ওরা হতো কন্দ কাটা। আমি বললাম, বারে, কন্দ কাটা বুঝি ভূত নয়? দেবা বলল, যতক্ষণ না কেউ নিজে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা না কাটবে ততক্ষণে সে কন্দ কাটা হবে না, তবে অপঘাতে মরলে অন্য ভূত সে হবেই। আমাদের যখন এইরকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাদাপেটা কদম ছাটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিস ফিস করে কি যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা, বলল, দারুণ হবে রে, কোথায় করবি? ওমোডাঙ্গার মাঠে? তবে আর দেরি কেন, যোগাযোগ তো কর সব। ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের, খাল ধারে ব্রহ্মডাঙ্গার মাঠে, তোরাও থাকবি। পল্টন বলল, বলিস কি রে, তো মেনুটা কি শুনি? গরম ভাত, পাঁঠার মাংস আর আমের চাটনি, ক্যাবা বলল। ওরা বলল, চাঁদা কত করে রে? পাঁঠার তো অনেক দাম। ক্যাবা বলল, তেল নুনটা ঘর থেকে জোগাড় হয়ে যাবে, চালেরও অভাব হবে না, আমও আছে গাছের ডালে, 2-4টে পেরে নিলেই হবে, কিনতে হবে শুধু গুড় আর চিনি। মাংস তো ফাও, অর্থাৎ কিনা তখনকার সেই কাটা পড়া পাঁঠাটাই হবে আজকে রাতে আমাদের খোরাক। আমার বন্ধু ওই হেবোটা সবার নজরে গিয়ে সরিয়ে নিয়ে এসেছে পাঁঠাটাকে। অমন নদর পাঁঠা সচরাচর পাওয়া যায় না। সত্যি ভোজটা যা হবে না। ক্যাবার কথায় গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সায় দিল না। বললাম, দেখ, খাওয়ার জন্য একটা পাঁঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার থানে বলি দেওয়া হয় সে আলাদা কথা, কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসাবে গ্রহণ না করাই ভালো। ক্যাবা বলল, দূর বোকা, কেটে খাওয়া আর রেলে কাটা পড়া একই ব্যাপার হল, কিছুই হবে না ওতে, চল তো। আমার গা ঘিন ঘিন করলে কি হবে, ওরা আর পল্টনের দেখলাম উৎসাহ খুব। অজ্ঞতা অনিচ্ছা সত্ত্বেও যেতেই হলো ওদের সঙ্গে। ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবো ছাড়াও
আরও 2-3 জন জড়ো হয়েছে। সবাই মিলে একটা গাছের ডালে পাঁটাটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগেছে। এই করতে করতে বেলা কাবার। সন্ধ্যাবেলা মাঠে গর্ত করে সে গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্নাবান্না। দেখতে দেখতে আমরা প্রায় 10-12 জন হয়ে গেলাম। আমের চাটনি আর ভাত আগেই তৈরি হয়েছিল। গরমা গরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমোরদের বাড়ি থেকে কিছু মাটির গ্লাস চেয়ে আনা হয়েছে। একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল 1 বালতি জল। এবার একটা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল। সবই ঠিক ছিল, কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেল খেতে বসার সময়। গরম মাংসের হাঁড়ি উনুন থেকে যেই না নামানো অমনি শুনতে পেলাম ব্যাঁ ব্যাঁ ব্যাঁ। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাক? যেমন তেমন ডাক নয়, অন্তিমের ডাক। পরীর আগে পাঠারা যেভাবে ডাকে ঠিক ঠিক সেই রকম। আর তারপরেই মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরেই হঠাৎ একটা ঢিপ করে শব্দ, যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো গাছের ডাল থেকে। আমরা সঙ্গে 2টো হাঁড়ি কেন নিয়ে গেছিলাম, সে দুটো নিভে গেল দপদপে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিম্ভূত কিমাকার একটা মূর্তি তরুপ দৃষ্টিতে তাকিয়ে আছে এই রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। বাবা রে মা রে করে যেদিকে পারলাম পালালাম। ক্যাবা, আমি, ঘোড়া আর পল্টন এক ছুটে ওদের বাড়িতে। ক্যাবার মা তো সব শুনে খুব খুব বকলেন আমাদের, খুব বকলেন ক্যাবাকে। বললেন বলিহারি রুচি তোদের, অপঘাতে মরা কোনো প্রাণী দেহের মাংস কেউ খায়? তার উপরে ভর সন্ধ্যাবেলায় তোরা গেছিস ওই ব্রহ্মডাঙ্গার মাঠে। ওটা যে একটা দুশান্ত মাঠ তা বুঝি ভুলে গিয়েছিস? আমরা সবাই মাথা হেট করে বকুনি হজম করলাম। যাই হোক, সেই রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুতে গেলাম আমরা। পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। পরে, অনেক পরে, এবার মুখে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রতিদিন ওই সন্ধ্যার পর ওই রেল লাইনের ধারে অথবা ব্রহ্মডাঙ্গার আশেপাশে তার ছায়া নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারো ক্ষতি করে না, ভয় দেখায় না, ডাকেও না, শুধু দেখা দেয় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু আর কখনো অমুখ হইনি। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।